8 পেরিয়ে 9 বছরে পা রাখল সময় সংবাদ। সঙ্গে থাকার আহ্বানে 2011 সালের এই দিনে বিকেল 5টায় সময় সংবাদ দিয়ে সরাসরি সম্প্রচারের শুরু। পথ চলার এই 8 বছরে সঙ্গে থাকার জন্য দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর সহ শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। বিশেষ দিনের বিশেষ এই ক্ষণটি আরও স্মরণীয় করে রাখতে প্রতি বছরের মতো এবারও দর্শনীয় স্থান থেকে থাকছে সময় সংবাদের সরাসরি সম্প্রচার। আজ থাকছি মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান এবং আমি ফারজানা মুমু। জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদগুলো। স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ হয়েছে ৭৬ ভাগ। শেষ হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের ২১ জেলার আর্থসামাজিক কাঠামো, প্রত্যাশা সাধারণ মানুষের। মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপি দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই দিবসটি পালন করে না, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। গ্যাস সংযোগের ৯২ কোটি টাকা সরকারি তহবিলে জমা দেয়নি তিতাস। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে দুদকের রিপোর্ট, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। নুসরাত হত্যার আরেক আসামি শরীফ গ্রেফতার। কামরুন নাহার মনি 5 দিনের রিমান্ডে। ফেনীতে পুলিশ সদর দফতরের কর্মকর্তারা আজও মানববন্ধন। এবং ভারতের লোকসভায় দ্বিতীয় দফার নির্বাচনে কাল ভোট পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। লড়াই হবে প্রধান 3 দলে। আলোচনায় গোর্খাল্যান্ডের দাবি। শতাংশ কাজ শেষ হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা করে তা সম্ভব হবে না বলে মনে করছেন প্রকল্প পরিচালক। সেতু নির্মাণের দায়িত্বে থাকা চায়না মেজর ব্রিজ কোম্পানি বাড়তি যে সময় চাইছে তার যৌক্তিকতা বিবেচনা করা হচ্ছে। সব দিক আলোচনা করেই ঠিক করা হবে নতুন করে কতদিন সময় বাড়ানো হবে। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। সবকিছু ঠিক থাকলে কাজ শেষ করার কথা ছিল 2018 সালের ডিসেম্বর মাসের মধ্যে। তবে বেশ কয়েকবার নমুনা পরীক্ষার পর কাজ শুরু হলেও নদীর তলদেশে মাটির গঠনগত জটিলতায় বদলাতে হয় 13টি পিলারের নকশা। বিশ্বের আর কোথাও হয়নি 1.5 বছর সময় নিয়ে সমাধান করতে হয় এমন এক পদ্ধতিতে। ফলে মেয়াদ বেড়ে যায় আরও 1 বছর। নির্মাণ করতে গিয়ে প্রতিদিনই এসেছে নতুন নতুন চ্যালেঞ্জ। পাইলিংয়ে জার্মানি থেকে আনা হয় বিশ্বের সর্বোচ্চ ক্ষমতার হ্যামার। সার্বক্ষণিক তদারকির জন্য আছে বিদেশি টেকনিশিয়ান। তবু সম্প্রতি একসঙ্গে 3টি হ্যামার অচল হয়ে বেশ কিছুদিন বন্ধ ছিল পাইলিংয়ের কাজ। এই ধরনের ছোট ছোট অনাকাঙ্ক্ষিত জটিলতার কারণে আরেক দফা বাড়াতে হচ্ছে সেতুর মেয়াদ। ইমপ্লিমেন্টেশন স্টেজে যদি আবার রিডিজাইন করা লাগে তাহলে যে সমস্যাটা হয়, আসলে পদ্মা সেতু সেই সমস্যাটা হয়েছিল। এমনিতেও পদ্মা সেতুটা অত্যন্ত জটিল প্রজেক্ট। কিছু কিছু ক্ষেত্রে এরকম কোনো প্রজেক্ট দিতে হয় নাই। কাজটা তো আমি চাইলেই ওভারনাইট করতে পারি না। মধ্যে কথা আমরা ডিসেম্বর 2019 শেষ করতে পারছি না। গভর্নমেন্টের রিভাইজ টাইম চাইবো, এখন আর পরে চাইবো। এর আগের বার ঠিকাদার প্রতিষ্ঠান চেয়েছিল বাড়তি 3 বছর সময়। সেতু কর্তৃপক্ষ 2 বছর সময় দিতে রাজি হলেও কাজে গতি আনার লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে চাপে রাখতে সরকার মেয়াদ বাড়িয়েছে 1 বছর। ঠিকাদার প্রতিষ্ঠান নতুন করে আবার সময় চেয়েছে। এই দফায় কতদিন সময় বাড়ানো হবে তার নির্ধারণে চলছে কাজ। এক কথাতে আমি তাকে ইয়েস বা নো বলতে পারছি না। সে 18 মাস বলতেছে আমার টাইমের দিবেন, তা আমি যদি বলি 15 মাস দেবো, সে তো আমাকে যুক্তি দেখায় বলতে হবে যে এই কারণে আপনি 15 মাসের বেশি পাবেন। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এখন পর্যন্ত মূল সেতুর কাজ শেষ হয়েছে 75%। ঋতু পরিবর্তনের সাথে সাথে পদ্মার পানির রং আর স্রোতের যেমন পরিবর্তন হয়, তেমনি সেতুর কাজও আসে উত্থান পতন। কাজ যত এগুচ্ছে সামনে নতুন নতুন চ্যালেঞ্জ। অবস্থার পরিপ্রেক্ষিতে সাজানো পরিকল্পনায় আনতে হচ্ছে পরিবর্তন। এর মধ্যে কয়েক দফা বেড়েছে মেয়াদ আর বাজেট। তবে পদ্মার 2 পারের মানুষ যারা অপেক্ষায় আছেন এই সেতু দিয়ে চলাচলের, তারা বলছেন একটু বিলম্ব হলেও সব অর্থেই ভালোভাবে শেষ হোক স্বপ্নের এই সেতু। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।
পদ্মা সেতু নির্মাণ শেষ হলে পরিবর্তন আসবে দক্ষিণাঞ্চলের 21 জেলার আর্থসামাজিক কাঠামোতে। সেতু ঘিরে শুরু হয়েছে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ। এগুলো শেষ হলে বদলে যাবে এই অঞ্চল মানুষের ভাগ্যের চাকা। নদীর দুই পাড়ে কলকারখানা ও প্রতিষ্ঠান গড়ে উঠলে সৃষ্টি হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের বাসিন্দাদের। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও সাদা তাকনের ছবিতে রিপোর্ট। পদ্মা নদীর উভয় প্রান্তে একসময় বলতে গেলে জনশূন্য ছিল, কিন্তু পদ্মা সেতুকে ঘিরে দুপারের জীবনযাত্রার মান পাল্টে যাচ্ছে। সেতুটি চালুর অপেক্ষায় সবচেয়ে বেশি আশায় বুক বেঁধেছেন প্রান্তিক কৃষকরা। রাজধানীর ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয় করলে অর্থনৈতিকভাবে লাভবান হবেন তারা। ব্যবসায়ীরা যদি লোকালে আসে, মাদারপুরে আসে, তা আমাদের মাল বেচা কিনাও আমরা একটা সুযোগ সুবিধা পাইতে পারি। আমরা কাঁচামালের আলোডি করি, এগুলি ঢাকা নিতে পারবো। এদিকে মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরে গড়ে উঠছে বেশ কয়েকটি মেগা প্রকল্প। এর মধ্যে শেখ হাসিনা তাঁতপল্লী, আন্তর্জাতিক বিমানবন্দর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শেখ হাসিনা হেলথ টেকনোলজি, শেখ রাসেল আইটি সহ বিভিন্ন স্থাপনার কাজ শুরু হয়েছে। এ সকল কর্মযজ্ঞকে ঘিরে ইতোমধ্যে কর্মমুখী হয়েছেন এলাকার হাজার হাজার মানুষ। বেড়েছে জমির দামও। আমাদের জমির দামও এখন যেমন আগে ছিল 5 লাখ, এখন 30 লক্ষ টাকা। হ্যাঁ, এই আমাদের উপকার। ব্যাপক উন্নয়ন হইতেছে পদ্মা সেতুর আশেপাশ দিয়ে, আমরা খুবই গর্বিত। সেতু নির্মাণ শেষ হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের 21 জেলার আর্থসামাজিক কাঠামো। ব্যবসায়ীরা যেসব পণ্য বাহির থেকে ক্রয় করে আনি, সেই পরিবহন খরচ অনেক কমে যাবে এবং আমরা এই পণ্য মানুষের কাছে স্বল্প মূল্যেও বিক্রয় করতে পারবো। প্রশাসন বলছে পদ্মা সেতুর দুই পারে বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠান গড়ে উঠলে জীবনযাত্রার মানে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমরা যদি কমিউনিকেশন ব্যবস্থাকে অনেক সহজতর করে ফেলতে পারি, তাহলে আমাদের যেমন একদিকে উন্নয়ন বাড়বে, অন্যদিকে জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের বাড়ি থেকে আসা যাওয়া করতে পারবে। সব মিলিয়ে স্বপ্নের এই সেতু শুধু দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন নয়, দেশের মানুষের সার্বিক কল্যাণও বয়ে আনবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মাদারীপুর। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শ্রদ্ধা নিবেদনের পর দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। পরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, বিএনপি মুজিবনগর দিবস পালন করে না, এটা প্রমাণ করে তারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অস্থায়ী সরকার গঠনের অনন্য একদিন। ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে বুধবার সকালে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। পরে দলের কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে আওয়ামী লীগ প্রধান হিসেবেও প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি দিবসটি পালন না করে প্রমাণ করেছে তারা স্বাধীনতায় বিশ্বাসী নয়। যেই সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, তাদের নেতা যেই সরকারের কর্মচারী হিসেবে, সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছিলেন, তারা এই দিনটি পালন করে না। যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা আসলে স্বাধীনতা সার্বভৌমত্বকে কতটুকু বিশ্বাস করে, সেটি হচ্ছে প্রশ্ন। এ সময় হাসান মাহমুদ সাংবাদিকদের সাফ জানিয়ে দেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তি কিংবা সংসদে বিএনপি প্রার্থীদের শপথ কোনোটি নিয়েই সমঝোতার পথে হাঁটছে না আওয়ামী লীগ। বিএনপি থেকে যারা নির্বাচন করেছিল, যারা নির্বাচিত হয়েছে, তাদেরকে জনগণ নির্বাচিত করেছে সংসদে গিয়ে তাদের পক্ষে কথা বলার জন্য। শপথ না নেওয়ার জন্য জনগণ নির্বাচিত করেনি। আমাদের সাথে কোনো সমঝোতার এখানে প্রসঙ্গ নেই। পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছিলেন।
বুধবার সকালে সূর্যোদয়ের পরপরই মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা। পরে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সহ কেন্দ্রীয় নেতারা। পরে অতিথিদের গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। উনি ক্ষমতা দখল করে কি করলেন? উনি কুখ্যাত রাজাকার, যারা যুদ্ধ অপরাধী রাজাকার আলবদর 11,500 জেলখানা ছিলেন, তাদেরকে দালাল আইন বাতিল করে জেলখানা থেকে মুক্ত করে দিলেন। স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসাবে, কুখ্যাত দল হিসাবে জামাত ইসলামী নিষিদ্ধ ছিল, সেই জামাত ইসলামীকে রাজনীতি করার সুযোগ করে দিলেন। যশোরে কালেক্টরেট চত্বরে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। র্যালিতে অংশ নেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। পঞ্চগড় সার্কিট হাউস প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মজারুল হক প্রধান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সার্কিট হাউস চত্বর থেকে একটি র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বাগেরহাট, নাটোর ও মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। ইসমাত জাহান, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। বিনা অপরাধে জাহালমকে 3 বছর জেল খাটানোর সঙ্গে জড়িত কারা জানতে চান আদালত। 2রা মের মধ্যে যাবতীয় নথি দাখিলের নির্দেশ। দর্শক, সময় সংবাদের শুরুতে আমরা পদ্মা সেতু নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছি। আমরা পদ্মা সেতুর সুফল এবং নদীপথের নানা দিক নিয়ে আলোচনা করব। এখন আমাদের সাথে সেজন্য উপস্থিত আছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ। আপনাকে স্বাগত আমাদের সময় সংবাদে। আমরা আপনার কাছে প্রথমে যেটি জানতে চাচ্ছি যে পদ্মা সেতু তো এখন দৃশ্যমান, এর কারণে কিন্তু ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা, যে দূরত্ব, সেটা অনেকটাই কমে আসবে। সেক্ষেত্রে নদীর নাব্য যে রক্ষা, সেক্ষেত্রে সরকার যে কতটুকু আসলে পরিকল্পনা করেছে, কি পরিকল্পনা করেছে সরকার এক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতু হওয়ার মধ্য দিয়ে শুধু ঢাকার সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা সময় কমে আসবে না, আমরা যে একটা দক্ষিণাঞ্চলের সঙ্গে যে আমরা যুক্ত হয়ে যাচ্ছি এই পদ্মা সেতু হওয়ার মধ্য দিয়ে, এবং এই পদ্মা সেতু আমাদের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখবে। আপনি দেখতে পাচ্ছেন পদ্মা সেতু এই কাজ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে কিন্তু বিরাট একটা অর্থনৈতিক একটা ধাক্কা লেগে গেছে। এই এলাকায় একটা জাগরণ তৈরি হয়েছে এবং একটা স্বপ্নের ঠিকানায় মনে হয় আমরা পৌঁছানোর অপেক্ষায় আছি। তো এরকম একটি সময়ে আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেটা সবচেয়ে গুরুত্ব দিয়েছেন আমাদের নৌপথকে, এবং নৌপথ আপনি জানেন যে আমাদের এই নদীমাতৃক বাংলাদেশ, এই বাংলাদেশের 10,000 কিলোমিটার আমরা নতুন নৌপথ তৈরি করার যে নির্বাচনী ইশতেহারে আমরা ঘোষণা দিয়েছিলাম, সেই লক্ষ্যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয় আমরা কাজ করছি এবং আমরা লক্ষ্য স্থির করেছি যে আগামী 5 বছরের মধ্যেই আমরা এই কাজটি সম্পাদন করব। এবং ইতিমধ্যেই বাংলাদেশে এই নৌ পরিবহন মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা গঠন করেছিলেন নদীমাতৃক বাংলাদেশ নৌপথটাকে ঠিক রাখার জন্য, কিন্তু এটা আমরা রাখতে পারিনি, আমাদের দুর্ভাগ্য। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে নতুন চ্যালেঞ্জ আমরা নিয়েছি এবং আমরা সেইভাবেই এগিয়ে যাচ্ছি। আমরা এই নৌপথটা যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশের পদ্মা সেতু যেভাবে বাংলাদেশের অর্থনীতিকে একটা জাগরণ তৈরি করবে দক্ষিণাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সঙ্গে, এবং নৌপথটা আমরা যদি করতে পারি তাহলে বাংলাদেশের অর্থনীতিটা বিরাট একটা ভূমিকা রাখবে। নদীমাতৃক দেশ, আমরা ডেভেলপিং কান্ট্রিতে চলে গেছি, আমরা ডেভেলপ কান্ট্রির লক্ষ্য স্থির করেছি এবং আমরা এই ডেভেলপ কান্ট্রির যে সফলতা ধরে রাখার জন্য দেশরত্ন শেখ হাসিনা ডেল্টা প্ল্যান ঘোষণা করেছেন। ডেল্টা প্ল্যানের মূল ইয়েটা যে নদীমাতৃক নদীগুলোকে রক্ষা করতে হবে, দূষণমুক্ত করতে হবে এবং নৌপথগুলোকে সচল রাখতে হবে। তাহলেই আমরা আন্তর্জাতিক পরিসীমায় যে আমাদের একটা উচ্চতা তৈরি হয়েছে আমরা সেটা ধরে রাখতে পারবো। আমরা যেমনটি জানি যে প্রায় 11,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে নদী খননের কাজে। সেক্ষেত্রে কিন্তু এখনও বিভিন্ন নৌপথে নাব্য সংকট রয়ে গেছে, ড্রেজিংয়েও যথাযথভাবে করা হচ্ছে না। এর শ্রমিকরাও এর বিপক্ষে অভিযোগ তুলেছে। হ্যাঁ,
তো এক্ষেত্রে মানে সরকারের কি কোনো পদক্ষেপ রয়েছে কিনা? আপনি সুন্দর একটি কথা বলেছেন, ড্রেজিং। আমাদের বঙ্গবন্ধুর সময় মাত্র 7টি ড্রেজার দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, বাংলাদেশের নৌ ড্রেজার। এরপরে আর কেউ এই ড্রেজার সংযোজন করেনি। 2008 সালে দেশরত্ন শেখ হাসিনা দেশের দায়িত্ব গ্রহণ করার পরে জনগণের রায়ে তারপরে এখন পর্যন্ত আমরা বাংলাদেশে 40টির উপর ড্রেজার আমরা যুক্ত করেছি এবং আরও কিছু ড্রেজার আমরা প্রক্রিয়াজাত আছে। আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা প্রায় 80টি ড্রেজার আমাদের সরকারি অর্থায়নে আমরা সংগ্রহ করতে যাচ্ছি এবং বেসরকারি পর্যায়ে প্রায় 150 ড্রেজার ইতিমধ্যে বাংলাদেশে যুক্ত হয়েছে। এই যে আমরা এত বড় একটা বিশাল একটা চ্যালেঞ্জ নিয়েছি, এছাড়া বেসরকারি উদ্যোক্তারাও কিন্তু এখানে আমাদের যুক্ত হয়েছে। কাজেই এখন বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 200 ড্রেজার কাজ করছে। কাজে আপনি বুঝতে পারছেন 72 সালে যেখানে মাত্র 7টি ড্রেজার ছিল, 2008 সাল পর্যন্ত এটা কোনো বিস্তৃতি লাভ করে নাই। এই 10 বছরে বাংলাদেশে 200 ড্রেজার যুক্ত হয়েছে এবং ড্রেজিং কাজ চলছে। আমি আগেই বলেছি, ড্রেজিংয়ের অভাবে যেহেতু বিশাল একটা জলপথ আমাদের ধ্বংস হয়ে গিয়েছিল, নাব্যতা নষ্ট হয়ে গেছে, নদীগুলো দূষণে মানে এটা ব্যবহারের অনুপযোগী হয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে আমরা এখন এটাকে আবার ফিরিয়ে আনার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আজকেও আমরা ঢাকার আশেপাশে 4টি নদী এবং কর্ণফুলী নদীর যেই রক্ষা করার ক্ষেত্রে যে মাস্টার প্ল্যান আমরা অনুমোদন দিয়েছি, আমরা সেটার কার্যক্রম চালাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের মানুষ না, সারা বাংলাদেশের মানুষ সাধুবাদ জানাচ্ছে। আমরা শুধু তাই নয়, এই নদীপথ নয়, আমাদের সমুদ্রপথ তৈরি করার জন্য পায়রার নতুন যে আমাদের বন্দর হচ্ছে, আমরা মংলা বন্দরকে আমরা আরও ডেভেলপ করতেছি, চিটাগাং বন্দরকে আরও আমরা এক্সপান্ড করছি, বে টার্মিনাল তৈরি করা হচ্ছে, মাতারবাড়িতে আরেকটা হচ্ছে। যে আমরা সমগ্র পৃথিবীতে যে আমাদের যে বাণিজ্যটাকে নৌপথ এবং সমুদ্র পথের মধ্যে আরও বাড়ানোর জন্য দেশরত্ন শেখ হাসিনা একটা মহাপরিকল্পনা নিয়েছেন। আমরা মনে করি জনগণ যেভাবে আমাদের সরকারকে, দেশরত্ন শেখ হাসিনা সরকারের যে সহযোগিতা করছে, এই সহযোগিতা ধারাবাহিকতা থাকলে অবশ্যই এই বাংলাদেশ আমাদের যে ডেল্টা প্ল্যান, যে উন্নত দেশের চ্যালেঞ্জ ধরে রাখার জন্য যে আমরা পরিকল্পনা, সেটাও বাস্তবায়ন হবে। আচ্ছা, এখন আপনার কাছে যেটি জানতে চাচ্ছি সেটা হচ্ছে নৌপথের নিরাপত্তার ক্ষেত্রে আসলে কি কি পদক্ষেপ সরকার নিয়েছে? বিভিন্ন দেখা গেছে অনুমোদিত বলগেট বা বিভিন্ন নৌযান চলাচল করছে, সেক্ষেত্রে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? আমাদের একটা সংকট আছে। দেখেন, কোস্টগার্ড নৌপথের নিরাপত্তার জন্য একটা কোস্টগার্ড গঠন করা হয়েছিল এবং নৌ পুলিশ আমাদের কাজ করছে। এবং আপনি জানেন বাংলাদেশে তো আসলে মানে একটা দুঃখজনক ঘটনা যে বঙ্গবন্ধুকে 75 সালে 15 আগস্টে সপরিবারে হত্যা করার পরে আমাদের সবগুলো জায়গায় কিন্তু কলাপস হয়ে গিয়েছিল। এটা দিয়ে কেউ নজর দেয়নি, নৌপথও তারও বাইরে নয়। এই যে একটা বিরাট বিশৃঙ্খল একটা অবস্থা তৈরি করা হয়েছিল। বর্ষা আসলেই আমরা যারা দক্ষিণাঞ্চলের মানুষ সবাই আমরা আতঙ্কে থাকতাম, নদীতে লঞ্চে উঠলে এই মনে ঝড়ের মধ্যে পড়বো বা কোনো ধরনের এই ধরনের কোনো সিগন্যাল মানা হতো না, একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে নৌপথ পরিচালিত হতো। এটা কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা হয়েছে। আপনি দেখবেন যে গত 5 বছরে কিন্তু নৌ দুর্ঘটনা অনেক কমে গেছে এবং যেই সকল বিষয়গুলো যেগুলো অনুমোদিত যেসব নৌযান আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যেই আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে এবং সেগুলোকে কিভাবে একটা নিয়মের মধ্যে আনা যায় আমরা সেভাবে কাজ করছি। এগুলো সুফল আমরা ইতিমধ্যেই পাওয়া শুরু করেছি। আমরা আশা করি যে এটা যত আমরা দিন যাবে এগুলো আরও সুফল আমরা পাবো। আমরা আশা করছি সুফল খুব শীঘ্রই এখানকার মানুষ বা সবাই নদীপথে চলাচল করতে পারবে সুন্দরভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় সংবাদকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের সাথে। গ্যাস সংযোগের 92 কোটি টাকা সরকারি তহবিলে জমা দেয়নি তিতাস। এছাড়া সিস্টেম লসের নামে এ খাতে চলছে দুর্নীতি। দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এই ধরনের 22টি খাতে দুর্নীতি রিপোর্ট তুলে দেয় দুদক। এ সময় দুর্নীতি রোধে সরকারের জিরো টলারেন্সের কথা উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। দেশের বাসাবাড়ি, শিল্প কারখানা, অফিস আদালতে গ্যাস সংযোগ এবং এই সেবা খাতে দুর্ভোগ ও দুর্নীতির চিত্রটি পুরনো। দিনের পর দিন এই খাত নিয়ে রয়েছে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ। 2017 সালে দেশের 25টি মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। এখন পর্যন্ত 10টি খাতে রিপোর্ট জমা দেয় তারা। এরই ধারাবাহিকতায় বুধবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় তিতাস গ্যাসের দুর্নীতির খতিয়ান।
দুদকের রিপোর্ট বলছে 22টি খাতের দুর্নীতিতে অভিযুক্ত তিতাসের কর্মকর্তা কর্মচারীরা। এর মধ্যে 6% সিস্টেম লসের পাশাপাশি রয়েছে অবৈধ গ্যাস সংযোগ, বকেয়া বিল আদায়ে কমিশন বাণিজ্যের মতো দুর্নীতি। সবচেয়ে বেশি দুর্নীতি প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে ঢাকার আশপাশের জেলার শিল্পাঞ্চলগুলোকে। অসাধু কর্মচারীরা রাতের আধারে মানুষের সাথে যোগসাজশ করে তাদেরকে ওই অবৈধ সংযোগ দেন। এই ক্ষেত্রেও আর্থিক লেনদেনের ঘটনা আছে। এখানে 6% সিস্টেম লস দেখানো হয় তিতাসের, যেটি একটি বিরাট আশঙ্কার কারণ। 1,18,455টি অবৈধ সংযোগ তারা শনাক্ত করেছিল, কিন্তু সেই শনাক্ত করার পরও সেটা বিচ্ছিন্ন করার জন্য কার্যকর উদ্যোগ নেয়নি, যাতে প্রায় 92 কোটি টাকার মতো গ্যাসের ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দুদকের এই রিপোর্টকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলছেন, শিগগির শুরু হবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান। বেশ কিছু জায়গা তারা উল্লেখ করেছেন যেগুলো আমরাও মনে করি যে এগুলোকে ইনভেস্টিগেশন করার দরকার, এবং আমরা জানতাম আগের থেকে অনেক কিছুতে আমরা চেষ্টা করছি সেগুলোকে ঠিক করার জন্য, এবং তাদের এই রিপোর্টের ভিত্তিতে আমাদের ব্যাপারে আমরা আরও একটু প্রিকশন নিতে পারবো। শুধু তিতাস নয়, জ্বালানি ও বিদ্যুতের প্রতিটি খাতকেই দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করেন প্রতিমন্ত্রী। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ, চলছে চলবে। নুসরাত হত্যা মামলার আসামি কামরুন্নাহার মনির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া এই মামলায় গ্রেফতার হয়েছে শরীফ নামে আরও একজন। নুসরাতকে পুড়িয়ে মারার পরিকল্পনার জন্য মাদ্রাসার ছাত্রাবাসে যে বৈঠক হয়েছে সেখানে উপস্থিতি ছিল শরীফের। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে আজও মানববন্ধন হয়েছে দেশের বিভিন্ন স্থানে। নুসরাত জাহান রাফি হত্যার পর কেটে গেছে 1 সপ্তাহেরও বেশি সময়। এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন 11 জন। এর মধ্যে গ্রেফতার কামরুন্নাহার মনিকে বুধবার 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মাদ্রাসার ছাদে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার সময় উপস্থিত ছিল বোরকা পরা যে 5 জন, তাদের অন্যতম কামরুন্নাহার মনি। হামলাকারীদের জন্য বোরকা আনার দায়িত্ব ছিল তার। এদিকে এই ঘটনায় শরীফ নামে আরও এক পরিকল্পনাকারী গ্রেফতার হয়েছে। ঘটনার দিন নুরুদ্দিনের সঙ্গে মাদ্রাসার গেট পাহারায় ছিল শরীফ। এদিকে নুসরাত হত্যার ঘটনায় স্থানীয় পুলিশের গাফিলতির বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি। আমরা যেটা পাবো সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে, সম্পূর্ণ নিরপেক্ষভাবে দেশের বৃহত্তর স্বার্থে এই ধরনের ঘটনা কিভাবে প্রতিরোধ করা যায় সার্বিক বিষয়গুলো দেখেই আমরা প্রতিবেদন দিব। যে যতই রাজনীতি করুন, যে যতই ক্ষমতাবান হোক, যে পার্টি করুক কিনা, আমরা এই বিষয়টি কোনোভাবেই আমলে নেব না, এবং বিশেষ করে এই মামলায় নাই। নুসরাতের ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয়েছে উচ্চ আদালতে। 2-1 দিনের মধ্যে রিটের শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী। এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারের জন্য আবেদন করেছি। এদিকে নুসরাত হত্যার প্রতিবাদে বুধবারও মানববন্ধন হয়েছে। সোনাগাজী বাজারের 0 পয়েন্টে উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এই মানববন্ধনে নুসরাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। একটাই দাবি, আমাদের বোন নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। শিক্ষাঙ্গন যাতে যৌন নিপীড়ন বন্ধ হয় এবং শিক্ষাঙ্গন থেকে যাতে আমরা নিরাপদে নারী ও শিশুরা থাকতে পারে। জোর দাবি জানাচ্ছে মধ্যযুগীয় বর্বরতার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। অ্যাজ আর্লিয়েস্ট এর শাস্তি দিতে হবে, এবং যাতে আমাদের দেশের মানুষ বুঝে যে পিশাচদের কোনো ক্ষমা নেই। সকল প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত মামলার অভিযোগপত্র দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নতুন প্রজন্মকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন, আর এজন্যই নুসরাত রাফিকে আগুনে পুড়ে প্রাণ দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সাথে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। আমরা কেন এই হিংসা, এই প্রতিহিংসা, এই ক্ষোভ, বিদ্রোহ, এই হত্যা যজ্ঞের মধ্যে নেমে পড়েছি? কেন আমাদের রাফিকে এইভাবে নির্যাতিত হয়ে মরতে হয়? কেন আমি জানি না। এর উত্তর আমাদের রাজনীতিবিদদের দেওয়ার কথা। আমরা ব্যর্থ হয়েছি সেই ধরনের একটা সুন্দর বাংলাদেশ দিতে। আমরা ব্যর্থ হয়েছি তোমাদেরকে নিরাপত্তা দিতে। ইলিয়াস আলী এমপি ছিলেন,
তিনি আজকের এই দিনে 7 বছর আগে তিনি গুম হয়ে গেছেন, নিখোঁজ হয়ে গেছেন। তার ছোট্ট মেয়েটি দরজার দিকে তাকিয়ে আছে, তার বাবা হয়তো এখনই আসবে। বিনা অপরাধে জাহ আলমকে 3 বছর জেল খাটানোর সঙ্গে কারা জড়িত তা জানতে চান উচ্চ আদালত। আগামী 2রা মে এই ঘটনায় গঠিত দুদকের তদন্ত কমিটির রিপোর্ট এবং মামলার যাবতীয় নথিপত্র আদালতে দাখিল করতে বলা হয়েছে। আজ জাহ আলমের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং ক্ষতিপূরণ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আদালতে উপস্থিত ছিলেন জাহ আলম, তবে দুদকের আইনজীবী শুনানির জন্য প্রস্তুত না থাকায় এদিন শুনানি হয়নি। আগামী 2রা মে এ বিষয়ে শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। সময় সংবাদে আরও থাকছে। বৈরী আবহাওয়ায় সুনামগঞ্জের হাওর অঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক, সরকারি সহায়তার আশ্বাস। রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ ভবন ভাঙার ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ম রেজাউল করিম। দুপুরে বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। দরপত্রের পর 3 মাসের মধ্যে ভাঙার কাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি। এই ভবনটি ভাঙার জন্য একটি পরিবেশ তৈরি করা প্রয়োজন। সেই পরিবেশ তৈরি ভবনটি গুড়িয়ে দেওয়ার পরে যেখানে পড়বে আশপাশেও যাতে কোনো দুর্ঘটনার মুখোমুখি না হয় সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি। এ জাতীয় ইমারত ভাঙায় যারা অভিজ্ঞ তাদেরকে 24 তারিখের মধ্যে কোটেশন দাখিল করার জন্য আমরা অনুরোধ করেছি। 24 তারিখের ভিতরে টেন্ডার পেয়ে আমরা 25 তারিখের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করব যে কোন সংস্থা উপযুক্ত, যাদেরকে দিয়ে এটা ভাঙা সম্ভব হয়। দেশের 1/4 দুর্ঘটনা ঘটে মোটরসাইকেলে, অথচ আইনি দায় মেটাতে বেশিরভাগ চালক থার্ড পার্টি ইন্স্যুরেন্সের আশ্রয় নেয়। দুর্ঘটনার শিকার ব্যক্তি ও পরিবার পাচ্ছে না কোনো ক্ষতিপূরণ। এমনকি বেশিরভাগ চালক জানেই না কেন এই ইন্স্যুরেন্স কি, এর কার্যকারিতা। বীমা সংশ্লিষ্টরা বলছেন একটু সচেতন হলেই দুর্ঘটনার ক্ষতি কমিয়ে আনা যাবে অনায়াসে। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। যানজটের রাস্তায় সারিবদ্ধ মোটরসাইকেল এখন পরিচিত দৃশ্য। ঝুঁকি এড়াতে ও সময় বাঁচাতে নগরবাসীর মাঝে বাড়ছে এই দ্বিচক্র যানের ব্যবহার। তবে আসলে কতটা নিরাপদ? অপেক্ষাকৃত দ্রুতগামী হিসেবে পরিচিত এ বাহন। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে 2018 সালে দেশের মোট সড়ক দুর্ঘটনার 4 ভাগের 1 ভাগই মোটরসাইকেল দুর্ঘটনা। আর বেশিরভাগ ক্ষেত্রে এইসব দুর্ঘটনায় হতাহত হন মোটরসাইকেল চালক ও আরোহী। নিয়ম থাকলেও দুর্ঘটনায় ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো বীমা করেন না কোনো চালক। এমনকি রাস্তায় চলাচলের জন্য নামমাত্র বীমা বা থার্ড পার্টি বীমা করা থাকলেও বেশিরভাগ চালক জানেনই না এ বীমার কার্যকারিতা সম্পর্কে। ওইভাবে অত ডিটেলস আমরা ওইভাবে জানা হয় না। বাইকে অ্যাক্সিডেন্ট বা নিরাপত্তার সাথে ইন্স্যুরেন্সটা করতে হয়, এতটুকুই জানি। অনেক ফ্যাসিলিটি বলছে যে আপনার লাইফের ফ্যাসিলিটি, আর কি বলবো। রাস্তায় দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন দায়িত্বের অংশ হিসেবে তারা কেবল ইন্স্যুরেন্সের মেয়াদ ও অন্যান্য তথ্য মিলিয়ে দেখেন। আমরা শুধু দেখি ইন্স্যুরেন্স আছে কিনা, ডেট আছে কিনা, গাড়ি নাম্বারের সাথে ইন্স্যুরেন্স ঠিক আছে কিনা। মোটর জার্নালে যে বিমার পেপারস থাকতে হয় আর কি, তো সেই কারণেই এরা আর কি ফর্মালিটি মেনটেন করার জন্য এটা করতেছে। কিন্তু এক্ষেত্রে থার্ড পার্টি ইন্স্যুরেন্স করলে বিমা কোম্পানি তাকে কোনো ক্ষতিপূরণ দিবে না। বিমা সংশ্লিষ্টরা বলছেন রাস্তায় পুলিশি হয়রানি থেকে বাঁচতে নামমাত্র থার্ড পার্টি ইন্স্যুরেন্স করে দেয় মোটরসাইকেল বিক্রেতারা। তাই এসব ইন্স্যুরেন্স মূলত কোনো প্রতিকার দিতে পারে না দুর্ঘটনায়। থার্ড পার্টিটা শুধু আপনার হচ্ছে লায়াবিলিটি, অর্থাৎ আপনি গাড়ি চালাচ্ছেন, এই গাড়িতে যদি অন্য কিছু ড্যামেজ করেন তাহলে আপনার উপরে কিছু দায় বর্তায়। এই দায়টা মিট করার জন্য থার্ড পার্টিটা কভার করে, কিন্তু ফার্স্ট পার্টিটা হলো সব কিছুই কভার করবে। থার্ড পার্টির কোনো একটা ক্ষতি হলে সেইখানে তাকে একটা কম্পেনসেশন দেওয়া রয়েছে এবং সেটা খুব মিনিমাম। একটা লোক মারা গেলে মাত্র 20,000 টাকা। রেগুলেটরি অথরিটি এখানে প্রপোজ করেছি যে এই রেটটাকে বাড়াতে হবে, এই রেটটাকে 1 লক্ষ টাকা করার জন্য আমরা প্রপোজ করেছি।
বীমা দাবি পূরণের ক্ষেত্রে বীমা কোম্পানিগুলোকে আন্তরিক হওয়া উচিত বলেও মনে করেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে সুনামগঞ্জের হাওর অঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কষ্টে বোনা ফসল এখন পরিণত হয়েছে গোখাদ্যে। এতে দিশেহারা কৃষক। তাদের ক্ষতিপূরণে সরকারি সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বোরো মৌসুমে হাওরের একমাত্র ফসল ধানের আবাদ করেও কৃষকের মাথায় হাত। কয়েকদিনের কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ধান গাছ। দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাগ, পাথারিয়া, দরগাপাশা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের শতভাগ জমির ধান ঝরে পড়েছে। কোনো কোনো জমির ধানে দেখা দিয়েছে চিটা রোগ। ঋণের টাকায় ধান বুনে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। এ অবস্থায় সরকারি সাহায্য চেয়েছেন তারা। শিলাবৃষ্টিতে সব কিছু জাল করে রয়ে গেছে। পাচ্ছি সব কিছু করছি, আমার অন্তত 25-26 হাজার টাকা খরচ। আমরা কোনো ভরসাই নাই, আমরা কোনো বাচ্চা কাচ্চারা মালবার কোনো আশাই নাই। কাছে যাওয়ার কোনো সুযোগ নেই, শুধু একমাত্র গরুর ঘাস খাওয়া ছাড়া মানুষের আনার মতো কিছু নেই। এদিকে স্থানীয় কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান, কৃষকদের ক্ষতির কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একদিকে যেমন তারা দরিদ্র, পাশাপাশি একটা ফসলের প্রতি তাদের আশা ছিল, কিন্তু সেই ফসলটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছি। আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী তারাও যেন এই বিষয়ে একটু নজর দেন। কৃষি বিভাগের তথ্য মতে শিমুলবাগে 400 হেক্টর, পাথারিয়ায় 150 হেক্টর, দরগাপাশায় 100 এবং পূর্ব বীরগাঁও ইউনিয়নের 100 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 4500 মেট্রিক টন ধান নষ্ট হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। লোকসানের মুখে গত 2 বছরে বন্ধ হয়ে গেছে কক্সবাজারে 30টি হ্যাচারি। বন্ধের পথে বাকি 26টিও। এতে হুমকির মুখে পড়েছে বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় অবস্থানে থাকা চিংড়ি। পোনার ন্যায্য মূল্য না পাওয়ায় চোরাই পথে পোনা আনাকে দুষছেন হ্যাচারি মালিকরা। তবে হ্যাচারিগুলোকে কিভাবে সচল রাখা যায় তার জন্য সরকার চিন্তা ভাবনা করছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে দেখুন রিপোর্ট। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের হ্যাচারি জোনের চিংড়ি পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান সুপার হ্যাচারি লোকসানের কারণে বর্তমানে বন্ধ হয়ে গেছে। ফলে নষ্ট হতে চলেছে কোটি কোটি টাকার যন্ত্রাংশ। শুধু এই চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারি নয়, গত 2 বছরে লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে উখিয়া ও টেকনাফের 30টি হ্যাচারি। চাকরি হারিয়েছেন 1,500-এর বেশি শ্রমিক। বাকি যে 26টি হ্যাচারি উৎপাদনে রয়েছে তাও লোকসানের মুখে বন্ধ হবার পথে। 4-5 বছর ধরে লস দিতে দিতে আমাদের মালিকের খুব খারাপ অবস্থা। সেই জন্য এখন হ্যাচারি চালাতে পারতেছে না টাকা পয়সার অভাবে। চোরাই পথের ইন্ডিয়ান নফলিগুলা সংগ্রহ করে বাইরের যুক্ত নফলি, যা আমাদের চাষিদেরও ক্ষতি হয়, পোনাও হয় না, আমাদের ব্যবসারও ক্ষতি হচ্ছে। প্রায় 1500 শ্রমিক কর্মচারী বেকার। এখন যারা আছি বর্তমানে তারাও ঠিকভাবে বেতন পাইতেছি না। বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় অবস্থানে থাকা চিংড়ি শিল্পের দিকে সরকার নজর না দিলে এ শিল্প হুমকির মুখে পড়বে বলে দাবি হ্যাচারি মালিকদের সংগঠন সেবর এ নেতার। অবৈধভাবে নফলির যে বাংলাদেশে প্রবেশ, এটিকে বন্ধ করতে হবে। যে নার্সারিগুলোকে হ্যাচারিতে রূপান্তরিত করা হয়েছে সাতক্ষীরা খুলনা এলাকায়, সেগুলোকে বন্ধ রাখতে হবে। তবে স্থানীয় সংসদ সদস্য জানালেন, চিংড়ি পোনা হ্যাচারিগুলোকে কিভাবে সচল রাখা যায় তার জন্য সরকার চিন্তা ভাবনা করছে। মৎস্য সম্পদ মন্ত্রী এবং মন্ত্রণালয়ে আমাদের মৎস্য অধিদপ্তরে আমরা কথা বলেছি। চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বৃদ্ধি পাবে এবং চিংড়ি খাত যে একটি হোয়াইট গোল্ড নামে খ্যাত, সেটি আরও ভালো বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের চিংড়ি ঘেরগুলোতে 80% পোনা সরবরাহ করে কক্সবাজারের হ্যাচারিগুলো। কিন্তু ভারত থেকে চোরাই পথে ভাইরাসযুক্ত পোনা আসায় তা নেমে দাঁড়িয়েছে অর্ধেকে। সময় সংবাদ, কক্সবাজার। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এজন্য হতদরিদ্রদের ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতার কার্ড দিয়ে থাকে। তবে এসব কার্ড পেতে রাজশাহীর বাঘার পাকুড়িয়া ইউনিয়নের জনপ্রতিনিধিদের দিতে হয় মোটা অঙ্কের ঘুষ। অভিযোগ রয়েছে সেই ঘুষ দিতে গিয়ে ঋণের ফাঁদে পড়ছেন দরিদ্র মানুষ। বিষয়টি অস্বীকার করলেও অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট।
বয়সের ভারে ক্লান্ত শরীরে নুয়ে পড়েছেন বাঘা উপজেলার কিশোরপুর গ্রামের রকেনা বেগম। কোনো আপন আত্মীয় ছাড়া বেঁচে থাকা এই প্রবীণ হতাশ বয়স্ক ভাতায়। বয়স্ক ভাতা করার লাগে আমি ঘুরেছি, খুব পায় হয়নি, দেয়নি। চেয়ারম্যান বলেছে যে চৌকিদারে বলবো, চৌকিদারে বলেনি, চৌকিদারে শুধাইতে চৌকিদার বলে আমার কিছু বলেনি। শুধু রকেনা বেগম নন, এখানকার প্রতিবন্ধী, গর্ভবতী নারী বা যে কোনো প্রান্তিক মানুষ সবাইকে গুনতে হয়েছে টাকা, তবেই মিলেছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা। আবার টাকা দিয়ে পাননি এমন অভিযোগও অনেক। সম্প্রতি এ নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষুব্ধ গ্রামবাসী। টাকা আমার দিতে পারেনি, টাকা তো লিখছে, তো টাকা দিতে পারেন, তাহলে তো আমার কার্ড নাই। মেম্বার চেয়ারম্যান লিখছে চৌকিদারের হাত দিই, চৌকিদার হাতে আমার টাকা গেছে। আমার ছেলেও প্রতিবন্ধী, ধরেন আমার স্বামীও প্রতিবন্ধী। ৬,০০০ টাকা চাইছে দুই বাপুতের থেকে, টাকা দিতে পারিনি দেখে, তারপরে হলো অন্য মানুষকে দিয়ে তারপরে এই কার্ড করাইছি। ভাদ মেম্বারের কাছে দিচ্ছে ৩৭০০ টাকা, ৩৭০০ টাকা দিচ্ছে, তারপরে আমার টিউবওয়েল বসা দিয়ে গেছে। তবে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমার জানা নাই, আমি আর ধরন নাই, এরকম যদি কেউ বলে যে আমাকে যে টাকা দিয়েছে সরাসরি কার্ড করেছে দিই, তাহলে আমার চেয়ারম্যানই ছাড়ি দেবো। অনেক লোক আছে ডাইকে না বললেন যে আমি মেম্বারশিপে আপনার টাকা দিয়েছি, এগুলো আছে বলুন, আমি আমাকে কেউ টাকা দেয়নি। তবে ভুক্তভোগীদের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। যদি এ ধরনের কোনো অভিযোগ সুনির্দিষ্ট আকারে আমাদের কাছে এসে পৌঁছায়, তাহলে তাদের বিরুদ্ধে ওই তদন্ত সাপেক্ষে আমাদের জেলা প্রশাসক রাজশাহী মহোদয় উনি এটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। বাঘার পাকুড়িয়া ইউনিয়নে ২৮,০০০ গ্রামবাসীর মধ্যে ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা সহ সরকারের সামাজিক নিরাপত্তার বিভিন্ন কর্মসূচি সুবিধা ভোগ করছেন ১,৬২৫ জন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ হয়েছে ৭৬ ভাগ, শেষ হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের ২১ জেলার আর্থসামাজিক কাঠামো, প্রত্যাশা সাধারণ মানুষের। মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপি দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই দিবসটি পালন করে না, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। গ্যাস সংযোগের ৯২ কোটি টাকা সরকারি তহবিলে জমা দেয়নি তিতাস। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে দুদকের রিপোর্ট, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। নুসরাত হত্যার আরেক আসামি শরীফ গ্রেফতার। কামরুন্নাহার মনি ৫ দিনের রিমান্ডে। ফেনীতে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা আজও মানববন্ধন। এবং ভারতের লোকসভায় দ্বিতীয় দফার নির্বাচনে কাল ভোট পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। লড়াই হবে প্রথম ৩ দলে, আলোচনায় গোর্খাল্যান্ডের দাবি। এই ছিল মুন্সিগঞ্জের মাওয়া থেকে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।